টোটাল 29টা রুম কি কারণে বানানো হয়েছিল এইটা অবশ্যই সংশ্লিষ্ট আসামিদেরকে ব্যাখ্যা দিতে হবে। যারা এই ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করেছিলেন, যারা এরকম অমানবিক ঘটনার জন্ম দিয়েছিলেন, মানবতা বিরোধী অপরাধ সংগঠনে সহায়তা করেছিলেন, প্রত্যেককেই আইনের আওতায় আনা উচিত বলে আমরা মনে করি। এবং তার লক্ষ্য নিয়েই আমাদের প্রসিকিউশন টিম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম এবং তদন্ত টিম তারা একযোগে সেইভাবে কাজ করে যাচ্ছে। আমরা আপনাদের কাছে এই ওয়াদা করতে চাই, প্রতিশ্রুতি দিতে চাই, আমরা অত্যন্ত স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক মান বজায় রেখে আমাদের এই ট্রাইব্যুনালের কার্যক্রম ভবিষ্যতেও পরিচালিত হবে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আপনি যারা এরকম স্ক্রিনিং করেছে, আপনি সঠিক বলেছেন যে আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি যখন ইনভেস্টিগেশন শুরু করলো তখন কিন্তু তারা একটা ক্যামোফ্লেক্সের মধ্যে পড়ে গেল যে তারা এসে কিছুই পাচ্ছিল না। কিন্তু আমাদের ভিকটিমদের বর্ণনা অনুযায়ী যখন তারা যে বর্ণনাগুলো দিচ্ছিল তার বর্ণনার সাথে যখন এই ডিএফআই সেলের বর্ণনার সাথে যখন মিলতে ছিল না, তখন আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির একটা সন্দেহ কাজ করলো। তখন তারা আবিষ্কার করলেন যে কিছু কিছু জায়গায় দেখা গেল পরবর্তীতে দেয়াল দিয়ে এই জায়গাগুলো ঢেকে দেওয়া হয়েছে। সেইগুলি ওই পরবর্তীতে যে স্ট্রাকচারগুলো, সেই স্ট্রাকচারগুলো যখন রিমুভ করা হলো তখন এক ভয়াবহ চিত্র বেরিয়ে আসলো। তখন দেখা গেল যে এই ওয়ালগুলো সরানোর পরে দেখা গেল যে অনেকগুলো সেই রুম যেখানে আমাদের এই অমানবিকভাবে আমাদের সেই হতভাগা মানুষগুলোকে দিনের পর দিন রাখা হয়েছে। আপনারা ওখানে দেখেছেন যে নিচে এবং উপরে সব মিলিয়ে 22টি রুম। নিচে একটাকে বলা হয় কথিত ডেথ সেল, যেটা যে কত ভয়াবহ। এবং এইটাও আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা নিজেরা সরজমিনে দেখেছেন যে রুমগুলো তারা কনস্ট্রাকশন করেছে, এইটাই কিন্তু রাষ্ট্রীয় কোনো অফিসিয়াল কোনো কাজে লাগবার ব্যাপার নাই। তাহলে টোটাল 29টা রুম কি কারণে বানানো হয়েছিল এইটা অবশ্যই সংশ্লিষ্ট আসামিদেরকে ব্যাখ্যা দিতে হবে। আপনি যে কথা বলেছেন যে তৎকালীন র্যাবের যারা এই এভিডেন্স গোপন করার জন্য যারা এই পরবর্তীতে ওয়াল আপ করেছে, কনস্ট্রাকশন করেছে, তারাও কিন্তু বিচার থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সেইগুলো আমরা ইনভেস্টিগেশন করে দেখছি। আচ্ছা, এইটি আমার মনে হয় যে আপনি কোনো একজনের বক্তব্য থেকে আপনি বোধহয় এটা রিপ্রোডিউস করেছেন। আমি আপনাকে খুব বিনয়ের সাথে একটা কথা বলি, আমাদের দেশে যে ইনভেস্টিগেশনটা হয় সেই ইনভেস্টিগেশনগুলো যারা করেন তারা পুলিশের লোক। কারণ পুলিশের যেসব ইনভেস্টিগেশনের যেসব অ্যাপারেটাস তাদের সাথে থাকে, আমাদের দেশে আর কোনো কাউকে দিলে তো, আপনি যদি আমাকে দেন ইনভেস্টিগেশন করার জন্য, একটা পাবলিককে দেন, তার হাতে তো এই জিনিসগুলো নাই যে ইনভেস্টিগেশন করার, এটা পুলিশই করবে। তবে হ্যাঁ, আমাদের সেই প্রাগৈতিহাসিক যুগ থেকেই পুলিশই ইনভেস্টিগেশন করে আসছে এবং পুলিশের ইনভেস্টিগেশনে যদি কোনো পুলিশ থাকে তার ইনভেস্টিগেশনও পুলিশই করে। আমাদের ইনভেস্টিগেশনটাও পুলিশ করছে, কিন্তু সেইখানে কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে একটু ব্যতিক্রম আছে। কারণ আমাদের ইনভেস্টিগেশনে আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম, তাদেরকেও কিন্তু ইনভেস্টিগেশন এজেন্সির সদস্য হিসেবে গণ্য করা হয়। যেমন প্রত্যেক প্রসিকিউটর গ্রেফতার করার ক্ষমতা আছে। আমি চিফ প্রসিকিউটর হিসেবে আমি যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারবো। আমি ইনভেস্টিগেশন এজেন্সির একজন সদস্য যেভাবে ইনভেস্টিগেশন করতে পারে, আমি একইভাবে ইনভেস্টিগেশন করার ক্ষমতাও আমার আছে। আমরা যে 20 জন প্রসিকিউটর আমরা আছি, আমরাও কিন্তু এই পুলিশের ইনভেস্টিগেশনের সহায়ক শক্তি হিসেবে আমরা কাজ করে যাই। তো সেই কারণে আমাদের যে পুলিশ ইনভেস্টিগেশন করছে, আমরা মনে করি যে তারা নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথেই করছে, এবং তাদের মধ্যে যদি কোনো ধরনের গলদ পাওয়া যায় সেখানে প্রসিকিউশন টিমের সদস্য হিসেবে আমরা সার্বক্ষণিক তাদেরকে মনিটর করি। অতএব আমাদের ইনভেস্টিগেশন অত্যন্ত স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক মান বজায় রেখেই হচ্ছে, এবং সেই বিষয়ে কোনো ধরনের কোনো সন্দেহের অবকাশ নাই। ধন্যবাদ সবাইকে। আমি এইগুলি রাজনৈতিক সিদ্ধান্ত, সরকারি সিদ্ধান্ত, এই বিষয়ে আমার একেবারেই আমি এখতিয়ার সম্পন্ন ব্যক্তি নই।